নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দ নীর কলমে ববিতা রায়। মা, তুমি যাও তো, আমার এসব কথা শুনতে না একটুও ভালো লাগছে না। আমারও ভালো লাগে না। শুধু আমি কেন, আমরা সবাই তোর অস্বাভাবিক আচরণে অতিষ্ঠ হয়ে গেছি। মা, একদম চোখ রাঙাবি না শম্পা, শিগগিরই ওঠ আর উঠে স্নান করে নে। আমি বিয়ে করবো না মা। কেন বিয়ে করবি না তুই? এমনি। ভনিতা বাদ দে শম্পা। মা, আমি সত্যিই এখন বিয়ে করবো না। দেখলেই তার বিয়ে হয়ে যায় না, তাহলে দেখাবে কেন? পাত্রপক্ষ এলো বলে এত কথা না বলে স্নান করে নিত। এমন কিছু করিস না যাতে তোর বাবা দাদার মান সম্মান যায়। আমাকে না বলে পাত্রপক্ষকে আসতে বলেছ কেন? শম্পার খাপ ছাড়া কথা শুনে সুনিতা রেগে গেল। কড়া কণ্ঠে বলল, তোর কথা মতো সবকিছু হবে নাকি? তুমি কি চাও বলো তো? ছোটদাকে জোর করে বিয়ে দিলে এখন আবার আমার পিছনে লেগেছ। কি বললি তুই? আমি তোর পিছনে লেগেছি? আমি? শম্পা উত্তর দিল না। সুনিতা শম্পার নীরবতা সহ্য করতে পারল না। মুখে যা আসল চাপা কণ্ঠে তাই বলে শম্পাকে অপমান গালমন্দ করলে শম্পা টু শব্দটিও করল না। নীরব চোখের জলে দাঁতে ঠোঁট চেপে ধরে মায়ের অপমানগুলো নীরবে হজম করে নিল। রঞ্জিতের জেদের কাছে হেরে গিয়ে মেয়ে দেখতে আসতে বাধ্য হয়েছে রঞ্জিতের বাবা। তবে মাধবীলতা আসেনি। এমনকি বাবা মা বাড়ি থেকে বের হওয়ার আগে ও বের হয়ে চলে গেছে। ভোরবেলা রঞ্জিতের সাথে মাধবীলতার ঝগড়াও হয়ে গেছে। ঝগড়ার বিষয়বস্তু জানা নেই, তবে মাধবীলতার এর বিয়েতে যে ঘোর আপত্তি আছে কথার ধরন দেখে বেশ বোঝা যায়। তারপরও কিছু করার নেই। বাবা মা হিসাবে যেমন মাধবীলতার ভালো মন্দ দেখার দায়িত্ব, তেমন রঞ্জিতের ক্ষেত্রে একই দায়িত্ব। এই গুরু দায়িত্ব কোনোভাবে এড়ানো সম্ভব না। তাদের ছেলে মেয়ে সুখে থাকলেই তো তাদের সুখ। একতরফা মেয়ের সুখের কথা ভেবে ছেলের সুখ কিছুতেই বিসর্জন দিতে পারবে না মালতী। ঠাকুরের কাছে এখন একটাই প্রার্থনা, যা হচ্ছে তা যেন ভালোই ভালোই মিটে যায়। শম্পাকে সাজিয়ে গুছিয়ে বসার ঘরে আনা হলো। এক দেখায় মালতীর শম্পাকে দেখে পছন্দ হয়ে গেল। মেয়েটা দেখতে শুনতে খারাপ না, গায়ের রং সুন্দর, দেখতে লম্বা চওড়া, গায়ের রং ফর্সা, মুখটা লম্বাটে হলো, চেহারার গঠন সুন্দর, মাথায় কোমর পর্যন্ত সিল্কি চুল, চোখ দুটো টানা টানা। রঞ্জিতের সাথে মেয়েটাকে খুব মানাবে। তোমার নাম কি না? মালতীর প্রশ্নে শম্পা নড়ে চড়ে বসলো। আস্তে করে বলল, শম্পা। এবার কিসে পড়ো? অনার্স ফার্স্ট ইয়ার। বাড়ি থেকেই পড়াশোনা করো? হ্যাঁ। তোমরা কয় ভাই বোন? 2 ভাই 1 বোন। বেশ। মালতী আলপনাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। মেয়েটার চোখ বাঁধানো রূপ, স্বভাবেও নম্র ও ভদ্র। আলপনার আন্তরিকতায় রীতিমতো মুগ্ধ হয় মালতী। মালতী ভাবতে বসলো, আলপনার শাশুড়ির জায়গায় মালতী হলে কি করতো। বলতে বাধা নেই। মালতীও হয়তো নাতি দুটোর কথা চিন্তা করে নিজের ছোট ছেলের সাথে বৌমাকে বিয়ে দিয়ে দিত। এত সুন্দর বউ কেই বা হাতছাড়া করতে চায়? আলপনার বয়সও তো বোঝা যায় না। যেমন রূপবতী আর তেমন গুণবতী। আলপনাকে দেখার পর থেকে সঞ্জয়ের ওপর আর কোনো রাগ লইল না মালতী। সঞ্জয়ের মা সঠিক সিদ্ধান্তই নিয়েছে। বরং এই সিদ্ধান্ত না নিলেই 3-3টে জীবন নষ্ট হতো। বাচ্চা দুটো বাবা হারিয়েছে। মায়ের অন্য কোথাও বিয়ে হলে মাকেও হারিয়ে ফেলতো। তারপর অনাদর অবহেলায় বড় হতো। দাদু ঠাকুমা আর কতদিনই বা বাঁচবে? যা হয় তা তো ভালোর জন্য। মালতী এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে বর্তমান আলোচনায় মনোযোগ দিল। শম্পার হাতে 5,005 টাকা গুঁজে দিয়ে ঘরে যেতে বলল। আলপনা শম্পাকে নিয়ে গেল। রঞ্জিতের বাবা মনোরঞ্জন বলল, মেয়ে আমাদের পছন্দ হয়েছে, এখন আপনারা নিজেরা কথা বলে আমাদের একটা দিন দেন, আমাদের বাড়িতে যাবেন। ছেলের সম্পর্কে খোঁজ খবর নিয়ে বাড়িঘর দেখে যদি পছন্দ হয় তাহলে তারিখ ঠিক করে ছেলেকে আশীর্বাদ করে আসবে। নীতিশবাবু হাসি মুখে বলে, আমরা একটু আলোচনা করে তারপর আপনাদের জানাবো। ওরা খেতে চাইলো না, ওদের ভরপেট খাইয়ে তবেই ছাড়লো। কাঁদতে কাঁদতে শম্পার অবস্থা নাজেহাল। রঞ্জিত আলাদা করে কথা বলেছে। শম্পা রঞ্জিতের মুখের উপর বলে দিয়েছে যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, দয়া করে বিয়েটা আপনি ভেঙে দেন। কেন বিয়ে করবেন না আমাকে? আমি একজনকে ভালোবাসি। শম্পার কথা শুনে রঞ্জিত বোধহয় চমকে গিয়েছিল। অস্ফুট স্বরে বলল, কাকে? আছে একজন। সেও কি আপনাকে ভালোবাসে? না, সে অন্য কাউকে ভালোবাসে। তাহলে আর কি? একতরফা ভালোবাসায় তো কোনো লাভ নেই। এর থেকে বিয়ে করে ছুটিয়ে সংসার করুন। এত জ্ঞানের কথা না বলে আপনি তো আপোষে বিয়েটা ভেঙে দেবেন। এই জীবনে বিয়ে যদি আমি করি আপনাকেই বিয়ে করব মিস শম্পা। ভুলেও দ্বিতীয়বার আর বিয়ে ভাঙার কথা বলবেন। রঞ্জিতের সাথে কথা বলার পর থেকে শম্পার মন খারাপ। ভেবেছিল আর কেউ কিছু না বললেও ছোটদার বিয়েটা ভেঙে দেবে। শম্পার ধারণা ভুল। ছোটদারই এই বিয়েতে বেশি আগ্রহ।
বাবা মায়ের কথা শুনে মনে হলো বাবা মাও রাজি। ছোটটা কেন সবকিছু জেনে শুনে এখানে ওর বিয়ে দিতে চাচ্ছে, আর বৌদিও তো কিছু বলছে না। শম্পা ফোনটা হাতে তুলে নিল। নিজের সংযমী মনকে আজ আর আটকে রাখতে পারল না। ফোন দিল অনিমেষকে। একবার, দুবার, তিনবার ফোনটি বেজে বেজে কেটে যাওয়ার পর চারবারের মাথায় ওপার থেকে ফোন রিসিভ হলো। হ্যালো, কে? আমি শম্পা। হ্যাঁ শম্পা, বলো কেমন আছো? শম্পা ঝরঝরে কেটে দিল। বিড়বিড় করে বলল, আমি ভালো নেই অনিমেষদা। কেন, কি হয়েছে? আজ আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। তো ভালো তো, বিয়ে করে নাও। একজনকে ভালোবেসে অন্যজনকে কিভাবে বিয়ে করি? তোমার দাদা যেভাবে করেছে তুমিও সেভাবে করবে। আপনি এত পাষাণ কেন অনিমেষদা? অনিমেষ উত্তর দিল না। শম্পা অনেকক্ষণ অনিমেষ গাঢ় নিঃশ্বাসের শব্দ, মাতাল করা কণ্ঠ খুব মনোযোগ দিয়ে শুনল। অনিমেষের অনেকক্ষণ হ্যালো হ্যালো বলে একসময় ফোনের লাইনটাই কেটে দিল। আজ সারাদিন বেশ ধকল গেছে। রাতে বাচ্চা দুটোকে ঘুম পাড়াতে গিয়ে আলপনার চোখ দুটো যে কখন লেগে এসেছে বুঝতে পারিনি। শাশুড়ি মায়ের ডাকে ধরফড়িয়ে উঠে বসল আলপনা। বিশ্ব চেপে বলল, কি হয়েছে মা? কিছু হয়নি বৌমা, অনেক রাত হলো, যাও শুতে যাও। এ কথাটা শুনলে আলপনা খুব লজ্জা লাগে। বেশি খারাপ লাগে সঞ্জয়ের ঘরে শুতে যেতে। বেচারা প্রতিদিন ফ্লোরে ঘুমায়। আলপনা সঞ্জয়কে বিছানায় শোয়ার কথা বলতেও সাহস পায় না। যদি উল্টোপাল্টা বলে আলপনাকে অপমান করে সেই ভয়। আলপনা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। সুনিতা নাতি দুজনে মাঝখানে শুতে শুতে বলল, প্রতিদিন বলে বলে কেন তোমাকে ওই ঘরে পাঠাতে হয়? নিজে থেকে যেতে পারো না? আলপনা এক মুহূর্তও দাঁড়ালো না। সুনিতা ইদানিং কথা বলায় লাগাম ছাড়া। আলপনার লজ্জা লাগে খুব, মুখ ফুটে শাশুড়ি মাকে কিছু বলতেও পারে না। সঞ্জয়ের ঘরের সামনে উকি দিয়ে দেখলেও সঞ্জয় খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে ছিটিয়ে টান টান হয়ে শুয়ে আছে। কপালের ওপরে এক হাত রাখা, চোখ দুটো হাত দিয়ে ঢাকা। জেগে আছে না ঘুমিয়ে আছে ঠিক বোঝা যাচ্ছে না। সঞ্জয়কে ডাক দেওয়ারও সাহস হলো না। নিঃশব্দে ঘরে এসে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল আলপনা। তারপর ফ্লোরে বিছানা পাতলো, একটা বালিশ নেওয়ার জন্য খাটের সামনে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে বালিশটা নেওয়ার সময় সঞ্জয় আলপনার মুখের দিকে তাকালো। আচমকা সঞ্জয়ের তাকানোতে আলপনা ভয় পেয়ে কেঁপে উঠল। আলপনার ভীতু মুখখানি দেখে মনের অজান্তেই সঞ্জয়ের মুখে হাসি ফুটে উঠল। শোয়া থেকে উঠে বসলো, আড়মোড়া ভেঙে বলল, তুমি বিছানায় ঘুমাও, আমি ফ্লোরে ঘুমাবো। আলপনা বলে, আজ তুমি বিছানায় ঘুমাও না, আমি ফ্লোরে ঘুমাবো। তোমার অভ্যাস নেই, শরীর ব্যথা হবে। তোমার তো অভ্যাস নেই, কিছু হবে না না, ঘুমোতে ঘুমোতে অভ্যাস হয়ে যাবে। সঞ্জয় বলল, জেদ করো না। আমি জেদ করছি না সঞ্জয়, তোমার ঘরে শুধুমাত্র আমার জন্য তুমি ফ্লোরে ঘুমাও। দেখতে খুব দৃষ্টিকটুক লাগে, মানসিক অশান্তি লাগে। আমার অভ্যাস আছে, আমারও অভ্যাস হয়ে যায়। সঞ্জয় আরো কিছু বলতে চাইলো, ফোনের শব্দে হকচকিয়ে উঠল। ফোনের দিকে এক পলক তাকালো। সঞ্জয়ের মুখ ঘামছে, হাত কাঁপছে। এই প্রথম সঞ্জয়ের বিয়ের পর এই প্রথম মাধবীলতা নিজে থেকে ফোন দিল সঞ্জয়কে। বুকের ভেতর সুখানুভূতি, মনটা বড়ই চঞ্চলা। সঞ্জয় ফোন রিসিভ করে কানের সাথে চেপে ধরল। ঘর থেকে বের হয়ে যেতে যেতে কাঁপা কণ্ঠে বলল, কেমন আছো মাধু? সঞ্জয় চলে গেল। মাধু নামটা স্পষ্ট শুনল আলপনা, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ল আলপনা। এতক্ষণ ঘুমে দু চোখ বুজে আসছিল, অথচ এখন চোখ থেকে ঘুম হাওয়ার বেগ সব উঠে গেছে। হতচ্ছাড়া দু চোখকে কিছুতেই ঘুম আসছে না। এত রাতে ফোন দিলে যে, সবাই ঠিক আছে তো? মাধবীলতা বলল, সবাই ঠিক আছে। সঞ্জয়, বলো মাধু, তুমি তো আর আমার কথা রাখলে না, শেষ একটা কথা রাখবে? কি কথা? আগে বলো। রাখবো, আমার একটা শর্ত আছে। কি শর্ত? বিয়ে করতে হবে আমাকে। অসম্ভব। কিচ্ছু অসম্ভব না মাধু, তুমি শুধু একবার রাজি হয়ে যাও। মাঝরাতে এসব প্যাচাল শোনার জন্য ব্লক খুলে আমি নিশ্চয়ই ফোন দিইনি। আমার ভালোবাসা তুমি বুঝলে না মাধু। সবসময় ইমোশনাল কথা শুনতে ভালো লাগে না সঞ্জয়, মাঝে মাঝে না খুব বিরক্ত লাগছে। এই এখন যেমন লাগছে। এভাবে বলতে পারলে তুমি? মূল কথার টপিক থেকে আমরা সরে যাচ্ছি সঞ্জয়। আচ্ছা বলো, কি বলবে? আমার দাদার সাথে তোমার বোনের বিয়েটা হতে দিও না। কেন? বলছি যখন, তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। ওদের বিয়ে হবে পারিবারিক ভাবে, আমি আটকানোর কি? তুমি শম্পার দাদা, দাদা হিসাবে তোমার বোনের ভালো মন্দ দেখার দায়িত্ব তোমার। রঞ্জিত ছেলে হিসেবে খারাপ নয়, না হলেও তুমি আমাকে চিট করেছো, তো তোমার বোনের ওপরে তো পড়তে পারে। পড়বে না।
আমার তোমার উপর বিশ্বাস আছে, আর এই বিয়েটা হোক আমি মন থেকে চাই। কেন চাও? যদি বলি তোমাকে দেখার লোভে। ভালোর জন্য সাবধান করলাম, শুনলে না আমার কথা, পরে আবার আফসোস করো না। তুমি আমাকে অবিশ্বাস করলে আমি তোমাকে মন থেকে বিশ্বাস করি মাধবীলতা। আমি জানি তুমি কখনো আমার বোনের সাথে খারাপ কিছু হতেই দেবে না। সবকিছু কি আর আমার হাতে থাকবে সঞ্চয়? এটাই তো আমার ভালোবাসার পরীক্ষা। মাধবীলতা ফোন কেটে দিল। আর কথা বলতে ইচ্ছে করছে না। যে সহজ ভাষা বুঝতে চায় না তাকে কঠিন ভাষা বলে তার কোনো লাভ নেই। ওদের বিয়েটা যে করেই হোক আটকানো প্রয়োজন, বিশেষ প্রয়োজন। মাধবীলতার জন্য একটা মেয়ের সর্বনাশ হোক তা কোনোদিনও চায় না মাধবীলতা, মরে গেলেও না। অনিমেষের সাথে মাধবীলতার দেখা হলো অনেকদিন পর নীলক্ষেতের একটা পুরনো বইয়ের দোকান। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।